ড্রামাটির শুরুতেই আমাদেরকে ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, নাম ছিল লিন। লিন চোখে দেখতে পেত না। এখানে আমরা জিনের ফ্রেন্ডকে দেখতে পাই, বলছিল তোমার ওয়াইফকে দেখতে একদম পুরো শাওয়ের মতন। জিন এই কথায় অনেক রেগে গিয়েছিল। ও বলে তোমরা কিভাবে এই মেয়েটিকে শাওয়ের সাথে তুলনা করতে পারো, এই মেয়েটি চোখে দেখতে পারে না। লিন তখন জিনকে বলতে থাকে তুমি এইসব কিরকম কথাবার্তা বলছো, আমি তোমার ওয়াইফ। কিন্তু এখানে জিন রেগে গিয়ে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। আর এরপরে বলে তুমি কি নিজেকে শাও মনে করো, তুমি কখনোই শাওয়ের মতন হতে পারবে না। তুমি যদি শাওয়ের মতন দেখতে না হতে তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আর এখন তোমাকে বিয়ে করে আমি অনেক বেশি পস্তাচ্ছি। এরপরে এখানে লিনকে ওর ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছিল, যেখানে ওর ফ্রেন্ডরা তখন লিনকে অনেক বেশি জোর করতে থাকে ড্রিঙ্ক করানোর জন্য, কিন্তু লিন করতে চাচ্ছিল না। লিন তখন এখানে বলতে থাকে জিনকে তুমি আমার সাথে এমনটি কিভাবে করতে পারো, আমি তো তোমার জন্য আমার পুরো ফ্যামিলির সাথে চিট করেছি, তাদের সব প্রপার্টি আমি তোমার কাছে নিয়ে এসে দিয়েছি, তাহলে এখন এরকম কথা কেন বলছো। জিন ওর কোনো কথাই শোনে না, ওকে আবারও থাপ্পড় মেরেছিল আর বলে তোমাকে বিয়ে করে আমার অনেক বড় ভুল ছিল। আর এখানে ও জোর করে তখন লিনকে ড্রিঙ্ক করতে দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে এখানে লিনকে তো বাড়ি থেকে বের করে দিয়েছিল রো নামের একটি মেয়ে। আর এখানে লিন ওকে বলতে থাকে যে তুমি কেন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। রো বলে ছোটবেলা থেকে যে জিনিসগুলো তোমার প্রয়োজন ছিল না ওই জিনিসগুলো তুমি আমাকে দিতে, এমনটি কেন করতে, শুধুমাত্র আমি বাড়ির মেয়েদের মেয়ে ছিলাম এই কারণে তুমি আমাকে কখনো সহ্য করতে পারোনি। এখানে লিন ওকে বলে এরকম কোনো কিছুই না, আমি তোমাকে সবসময় আমার বড় বোনের মতন দেখেছি, তাহলে এখন আমার সাথে এরকম বাজে ব্যবহার কেন করছো। রো বলে সত্যি যদি তুমি আমাকে তোমার বড় বোন মনে করতে তাহলে তুমি এই বাড়ির বড় বউ হতে পারতে না, আমি হতাম, কিন্তু তোমার জন্য আমি ওই জায়গাটি নিতে পারিনি, তাই এখন তোমাকে আমি আর বাড়িতে থাকতে দেবো না। এরপরে ও লিনকে রোডে নিয়ে এসেছিল আর এখানে ফেলে দিয়েছিল। এরপরে বলে তুমি এখন থেকে এখানেই থাকবে আর সবাই তোমাকে এখানে দেখবে। একটু পরে ওখানে একটি মেয়ে আর ছেলে এসেছিল, ওরা দুজনে এখানে লিনকে দেখতে পায় আর বলতে থাকে এই মেয়েটিকে দেখতে শ্যান কোম্পানির প্রেসিডেন্টের মতন দেখাচ্ছে। ছেলেটি বলে এই ড্রেস দেখো কিভাবে এই এত বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হতে পারে, এই মেয়েটি ওই কোম্পানির প্রেসিডেন্ট না। পরের দিন সকালে আমরা লিনকে দেখতে পাই রাস্তা দিয়ে হাঁটছিল, তখন এখানে আমরা শাওকে দেখতে পাই। শাও এখানে ফিরে এসেছিল আর ও লিনকে দেখার পর বলতে থাকে এই তো আমাদের কাজের সিস্টার না, তাহলে এখানে কি করছে। এখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে যেই দিন থেকে ওই শ্যান ফ্যামিলি ছেড়ে জু ফ্যামিলিতে চলে গিয়েছে ওই দিন থেকে ওর এরকম বাজে অবস্থা হয়েছে। শাও বলে এখন ওর অবস্থা অনেক খারাপ হয়েছে, চলো আমরা দুজনে গিয়ে ওকে সাহায্য করি। আর তখনই এখানে আমরা লিনকে দেখতে পাই, ওর দিকে একটি কার এসেছিল, ওকে অনেক জোরে ধাক্কা দিয়েছিল আর ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কারের ভিতর থেকে একটি লোক বের হয়ে আসে আর ওর হাতে থাকা ছবি দেখছিল, বলতে থাকে আমি তো আসল জনকে মেরে ফেলেছি, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। ছেলেটি চলে যাওয়ার পর এখানে শাও এসেছিল লিনের কাছে, এরকম অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর এখানে ওর অ্যাসিস্ট্যান্ট তখন ওই ছবিটি উঠিয়ে বলে এখানে মনে হয় কেউ আপনাকে মারতে এসেছিল আর এখানে আপনার সিস্টারকে আপনার মতন ভেবে ওকে মেরে দিয়ে চলে গিয়েছে। শাও তখন লিনকে সরি বলেছিল যে আমাকে মনে করে ওই গুন্ডাটি তোমাকে মেরে ফেলেছে, আর বলো তুমি এখন কি চাও, তুমি যা বলবে আমি তাই করব। লিন মারা যাওয়ার আগে এখানে বলেছিল শাওকে আমার হয়ে তুমি জু ফ্যামিলির ওপর থেকে প্রতিশোধ নেবে, জু ফ্যামিলিকে বরবাদ করে দিও। এরপরে ও মারা গিয়েছিল আর এটা দেখার পর শাও অনেক কষ্ট পেয়েছিল। এরপরে অ্যাসিস্ট্যান্ট শাওকে বলছিল এখন আপনি কি করতে চাচ্ছেন। শাও বলে ওই গুন্ডাটি যেহেতু আমাকে মেরে ফেলতে চাচ্ছিল এই কারণে তুমি এখন সব জায়গায় এটাই ছড়িয়ে দাও যে শাও মারা গিয়েছে আর আমি এখন লিন হয়ে জু ফ্যামিলিতে যাব। পরের দিন শাও অন্ধ সেজে ও আবারও জু ফ্যামিলিতে এসেছিল, যেখানে ওর সাথে রোর দেখা হয়ে যায়। রো বলে তুমি এখানে কোথায় এসেছো, তোমাকে তো এই বাড়ি থেকে বের করে দিয়েছি। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি এখানে ম্যামের সাথে কিরকম ভাবে কথা বলছো, তুমি জানো না এই পুরো ভিলাটি আসলে ম্যামের। এখানে অন্য একজন গার্ড বলতে থাকে ওনার কিভাবে হতে পারে, ওনাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে আর এখন এই পুরো ভিলার মালিক হচ্ছে রো। এখানে বলতে থাকে শাও এখন দেখছি বাড়ির সব চাকররাও বাড়ির মালিকের মুখের উপরে কথা বলতে শুরু করেছে, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। রো তো এরকম একটি কথা শুনতে পেরে অবাক হয়ে যায়, কারণ ও জানতো লিন কখনোই মুখের উপরে কোনো কথা বলে না, তাহলে আজ লিন কেন এত বড় বড় কথা বলছে। আর অ্যাসিস্ট্যান্ট তখন এখানে ওই গার্ডটিকে মারধর করেছিল, এরপর এখানে রোকেও অনেক বেশি মারধর করেছিল, দুজনকে উচিত শিক্ষা দিয়েছিল। এরপরে আমাদেরকে এই ড্রামার মেইন লিডকে দেখানো হয়, এর নাম ছিল টেনশন। আর টেনশন এখানে তখন ওকে শাওয়ের ফ্যামিলির লোকজনেরা বলতে থাকে তুমি কেন আমাদের এখানে এসে এরকম ভাবে ডিস্টার্ব করছো, আমাদেরকে এইসব কিছু ভালোভাবে পূরণ করতে দাও। এখানে টেনশন ওদেরকে বলছিল তোমরা তো এখানে চুপই থাকো, তোমাদের কারণেই আজকে শাও মারা গিয়েছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাই জিনকে, জিন এদের ভিতরে ঝামেলা দেখার পর এখান থেকে পালিয়ে গিয়েছিল। টেনশন এখানে তখন বাকি সবাইকে বলতে থাকে তোমাদের কারণে শাওয়ের এরকম অবস্থা হয়েছে, কারণ তোমরা কেউ তো ওকে দেখতেই পারো না। আর আমরা জানতে পারি এই
মহিলাটি আসলে শাওয়ের সৎ মা ছিল। বলতে থাকে যে তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারের ভিতরে কেন এসেছো, ওটা আমাদের মেয়ে, আমরা ওর সাথে কি করবো সেটা আমরা বুঝবো। টিনশান বলে আমি জানতে পেরেছি কালকে আপনারা অনেক লোকজনকে হায়ার করেছিলেন যেন তারা একসাথে গিয়ে শাওকে মেরে ফেলে, আর এখন এমনটি হয়েছে। এখন তো এখানে ওর গার্ডদেরকে বলছিল এদের সবাইকে নিচে নিয়ে যাও আর ভালোভাবে এদের সবাইকে শিক্ষা দাও। তখন এখানে সৎমা বলতে থাকে তুমি কিভাবে আমার সাথে এমনটি করতে পারো, আমি জি কোম্পানির প্রেসিডেন্টের ওয়াইফ। কিন্তু এখানে তো টিনশান ওদের কোনো কথাই শুনেছিল না আর জোর করে ওদেরকে এখান থেকে বের করে দিয়েছিল। এরপরে টিনশান এখানে শাওয়ের বডির কাছে এসেছিল আর ও তো লিনকে শাও মনে করে বলতে থাকে সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সময় মতন বাঁচাতে পারিনি। এরপর এখানে ও লিনের গলা দেখছিল আর এখানে দেখতে পায় কোনো তেল ছিল না। আসলে শাওয়ের গলায় একটি তেল ছিল আর ও যখন দেখতে পায় গলায় তেল ছিল না তখন ও ভাবতে থাকে এই মেয়েটি কিছুতেই শাও হতে পারে না। আর অ্যাসিস্ট্যান্ট বলেছিল আমি জানতে পেরেছি যে ফ্যামিলিতে দুটি মেয়ে একই রকমই দেখতে, শাও আর ওর কাজিন সিস্টার দেখতে সেম ছিল, হতে পারে এটা সত্যি মিস শাও হবে না। টিনশান বলতে থাকে তাহলে এখন শাও কোথায় রয়েছে। অন্যদিকে বাড়িতে আমরা দেখতে পাই রোকে, যেখানে এখানে যখন জিন এসেছিল ও জিনকে বলতে থাকে তোমার ওয়াইফ তো আমাকে মেয়েদেরকে দিয়ে অনেক বেশি মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। জিন বলে ওর এত বড় সাহস কিভাবে হয়েছে। রো বলে আমাদের দুজনের সব জিনিসপত্র ও বের করে দিয়েছে আর বলেছে আমাদেরকে আর বাড়িতে ঢুকতে দেবে না। জিন রেগে তখন ভিতরে চলে আসে আর এখানে ও লিন ভেবে শাওকে গালি দিয়ে বলছিল তোমার সাহস কিভাবে হয় এমনটি করার। তখন এখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে অনেক জোরে একটি থাপড় মেরেছিল। এরপরে বলতে থাকে দেখতে পারছো না ম্যাডাম এখন এখানে প্র্যাকটিস করছে আর বিরক্ত কেন করছো। এইটা বলে জিনকে অনেক মারধর করে আর বলে তুমি তো এইটারই যোগ্য। অনেকক্ষণ মারধর করার পর এখানে তখন শাও বলতে থাকে এখন থেমে যাও, অনেক মারধর করেছো। জিন এরপরে যখন এখানে শাওকে দেখেছিল ও এক নজরে শাওকেই দেখতে থাকে আর বলতে থাকে এইটা শাও। শাও লিন হয়ে বলে তুমি তোমার ওয়াইফকে চিনতে পারছো না, আমি তো লিন, তুমি কিভাবে আমাকে শাও ভাবতে পারো। এখানে জিন বলে তুমি কি মনে করেছো এখন আমি তোমাকে ভালোবাসবো, তুমি দেখতে পেয়েছো শাও মারা গিয়েছে আর এই কারণে এখন তুমি শাওয়ের মতন হওয়ার অ্যাক্টিং করছো, কিন্তু এটা কখনোই হতে পারবে না। আর এটাও ভেবো না আমি কখনো তোমাকে ভালোবাসবো, তুমি কখনো ওই শাওয়ের জায়গা নিতে পারবে না। এইটা বলে ও এখানে আবারও মারতে শুরু করেছিল শাওকে আর ও এখানে মেটকে ডেকে নিয়ে এসেছিল। মেটকে অর্ডার করে আমার বাকি ফ্রেন্ডদেরকে এখানে আসতে বলো, যারা যারা আমার ওয়াইফ লিনকে পছন্দ করতো, আমি ওদের কাছে লিনকে সেল করব। শাও তখন লিন হয়ে জিনকে বলতে থাকে তোমার তো কপাল ভালো যে আমার কাজিন সিস্টার তোমাকে দেখেনি, ও যে তোমাকে দেখতো তাহলে কখনোই তোমার সাথে কথাও বলতো না। জিন বলে তুমি এরকম ভাবে কথা কেন বলছো, তুমি কি আমাকে দেখতে পারছো। শাও বলে ভালো হয়েছে আমি তোমাকে দেখতে পারছি না, যদি দেখতে পারতাম তাহলে কখনোই তোমার সাথে থাকতাম না। আর অ্যাসিস্ট্যান্টকে বলেছিল তুমি জিনকে আমাদের ফ্যামিলির রুল সম্পর্কে জানিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট তখন অনেক বড় একটি ডান্ডি নিয়ে এসে এখানে জিনকে অনেক বেশি মারধর করতে থাকে, এতে করে জিনের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে আর ও বলতে থাকে তোমার কি হয়েছে, পাগলের মতন ব্যবহার কেন করছো। তখন বলেছিল শাও আমি শুধুমাত্র তোমাকে আমাদের ফ্যামিলির রুলস সম্পর্কে জানাতে চাচ্ছি যেটা তোমাকে এতদিন জানানো হয়নি। আর তখন এখানে জিনের মা আর ওই রো নামের মেয়েটি এসেছিল। জিনের মা অনেক রেগে যায়, বলতে থাকে তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের সাথে এরকম ব্যবহার করেছো। অ্যাসিস্ট্যান্ট তখন আবার ওই ডান্ডি দিয়ে এখানে জিনের মাকেও মারধর করেছিল। রো এইসব কিছুতে অনেক অবাক হয়, তুমি তো দেখছি এখন জিনের মায়ের সাথেও ভালো ব্যবহার করছো না, তুমি আন্টির সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারো। অ্যাসিস্ট্যান্ট তখন রোকেও চুপ করিয়ে দিয়েছিল আর বলে তুমি তো চুপ থাকো, তোমার কথা বলার কোনো অধিকার নেই। এরপরে এখানে শাও বলতে থাকে জিনের মা আবার আমার কেমন শাশুড়ি, ওনাকে তো আমি কখনো শাশুড়ি বলে মানবই না, যিনি কিনা যখন ইচ্ছে আমাকে গালি দেয় আর যখন ইচ্ছে আমাকে মারধর করে, এমনকি আমার টাকা খরচ করে। আর এইসব বলতে বলতে এখানে জিনের মায়ের হাতের উপরে দাঁড়িয়ে গিয়েছিল। জিনের মা অনেক জোরে চিৎকার করতে থাকে আর শাও তখন ওনাকে সরি বলে। এটাও বলছিল আমি তো চোখে দেখতে পাই না তাই বুঝতে পারছি না আমি এখানে কোথা দিয়ে হাঁটাহাঁটি করছি, আর এতদিন তোমরা সবাই তো আমার টাকা খরচ করে তোমাদের ইচ্ছাগুলো পূরণ করেছো, তাহলে আমাকে তোমরা কিভাবে এত বেশি বুলিং করতে পারো। তখন বলতে থাকে জিনের মা তোমার টাকা খরচ করেছি এটা তোমাকে কে বলেছে, তুমি বরং এখানে থাকতে পারছো আমার ছেলের কারণে, কারণ আমার ছেলে তোমাকে বিয়ে করেছিল আর তুমি ওই মেয়েটি ছিলে যে কিনা জোর করে আমার ছেলেকে বিয়ে করার জন্য ওকে ড্রাগস দিয়েছিলে, দিয়ে তোমার রুমে নিয়ে গিয়েছিলে। তাই এখন তুমি কিভাবে এইগুলোকে তোমার টাকা বলতে পারো, এইগুলো কিছুতেই তোমার টাকা হতে পারবে না। আর তোমার তো কপাল ভালো যে তোমার মতো একটি অন্ধ মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে, তুমি যদি ওই দিন ওই বাজে কাজটি না করতে তাহলে আজ তো আমার ছেলে তোমার কাজিন সিস্টার শাওকে বিয়ে করতো। শাও বলে আপনার কি মনে হয় আমার কাজিন সিস্টারের পায়ের জুতারও যোগ্য রয়েছে, আপনার ছেলে ও তো কিছুতেই আপনার ছেলেকে বিয়েও করতো না। এরপরে আবারও জিনের কাছে এসেছিল, ও জিনের চুল ধরে ওকে বলতে থাকে তুমি যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন আমার বাইরে অনেক কষ্ট হয়েছিল আর আমি তখন অনেক বেশি আঘাত পেয়েছি, এমনকি আমার মাথায় অনেক আঘাত লেগেছে, এই কারণে এখন আমার কোনো কিছুই মনে নেই, আর তুমি কি আমাকে সবকিছু মনে করে দিতে সাহায্য করবে, এইসব বলছিল। আর এখানে জিনকে অনেক বেশি মারধর করছিল, জিনকে উচিত শিক্ষা দিতে চাচ্ছিল।
ছিল। জিন এখানে লিনের এরকম রূপ দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এর পরের সিনে অ্যাসিস্ট্যান্ট এসে শাওকে বলতে থাকে, আমি জানতে পেরেছি টিনশান আপনার ফ্লিওনারিতে গিয়ে ওখানে অনেক ঝামেলা করেছে, আর ও মানতেই চাচ্ছিল না যে আপনি মারা গিয়েছেন। 8 বছর হয়ে গিয়েছে টিনশান আপনার পিছনে ঘুরঘুর করছে, আপনি কি ওনার জন্য এখনো কোনো ফিলিংস নিজের ভিতরে তৈরি করতে পারেননি? তখন শাও এখানে একটি অতীতের কথা মনে করতে থাকে। একবার ও টিনশানের সাথে নাইট স্পেন্ড করেছিল। এরপরে ওর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে, আমি টিনশানকে ভালোভাবেই চিনি। টিনশান আমার সাথে এই কারণেই থাকার চেষ্টা করে যাতে করে ও আমার কাছ থেকে আমার বিজনেসের ব্যাপারে সব কিছু জানতে পারে, আর পরে এই সব কিছু ও জো ফ্যামিলিকে বলে জো ফ্যামিলিকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করতে পারে। তখনই দুজনে বুঝতে পেরেছিল টিনশান এখানে এসেছে লিনের সাথে দেখা করতে। আর এটা জানতে পেরে অ্যাসিস্ট্যান্ট অনেক ভয় পেয়ে যায়। বলছিল, আপনি তো এখানে লিনের অ্যাক্টিং করেছেন, কিন্তু টিনশান তো আপনাকে অনেক আগে থেকে চেনে। যদি ও এখানে আসার পর আপনাকে দেখে তাহলে অবশ্যই চিনতে পারবে যে আপনি হচ্ছেন আসল শাও। এখানে বলছিল শাও যে এরকম কোনো কিছুই হবে না, আর ও নিজের গলাতে থাকা ওই তিলটিকে লুকিয়ে ফেলেছিল। আর এখানে আমরা জানতে পারি জিনের আঙ্কেল ছিল টিনশান। এরপরে টিনশান ভিতরে এসেছিল, যেখানে জিন তো বলেছিল আমার ওয়াইফ ওই রুমের ভিতরে রয়েছে। টিনশান যখন ওই রুমে গিয়েছিল তখন জিন বাহির থেকে রুমের দরজাটি বন্ধ করে চলে যায়। আর এরপরে ও ভিতরে আসার পরে শাওকে দেখতে পেয়েছিল, তাই শাওকে ধরে বলতে থাকে, আমি জানি তুমি হচ্ছে আসল শাও, তুমি মারা যেতে পারো না, আমি তোমাকে অনেক খুঁজেছি। এখানে তখন শাও বলতে থাকে লিন হয়ে যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে এত কম ভালোবাসতেন যার কারণে এখন উনি মারা গিয়েছে, আর শাওকে ভোলার জন্য আমার কাছে এত তাড়াতাড়ি চলে এসেছেন। আর একটু পরে এখানে তখন টিনশান দেখেছিল যে লিনের শরীরে তো কোনো তিল নেই, তাই ও বুঝতে পারে এটা শাও হতে পারে না। টিনশান বলে, আমি শুধু এখানে দেখতে এসেছিলাম, আর এখন আমি সবকিছু দেখতে পেরেছি, সাথে বুঝতেও পেরেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু তখনই ওকে বলেছিল এখানে শাও যে আপনি এখানে যে কাজটির জন্য এসেছেন আমি চাইলে ওটা শুরু করতে পারি। তখন টিনশান ওর উপরে অনেক রেগে যায় যে তুমি কিভাবে এত বাজে একটি কথা আমাকে বলতে পারো, আর তুমি তো দেখছি তোমার হাজবেন্ডের কথা মতন যে কোনো ছেলের সাথে এক বেডে থাকতে রাজি আছো, আর আমি তোমার সাথে এরকম কোনো কিছু করতে পারবো না। এখান থেকে ও চলে যেতে নিচ্ছিল, তখনই শাও আবার ওর হাত ধরেছিল। ওকে বলতে থাকে যে এখান থেকে বের হয়ে যাবেন না, যদি এখান থেকে বের হয়ে যান তাহলে তো জিন আমাকে একদম মেরেই ফেলবে। টিনশান বলে, আমি ভালো করেই জানি তুমি শাওয়ের কাজিন সিস্টার, আর দেখতে কিছুটা ওর মতনই, তাই আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারি। তুমি জিনের কাছ থেকে কিন্তু ডিভোর্স নিতে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো। এখানে তখন বলছিল লিন, আমি একদমই ওর কাছ থেকে ডিভোর্স নিতে চাই না, কারণ ও আমাকে ভালোবাসে, আর ও আমাকে যতদিন ভালোবেসে যা যা করতে বলবে আমি তাই করব। টিনশান বলে, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দেখছি ওর ভালোবাসায় অন্ধ হয়ে রয়েছো, এরকম ভাবে ও তোমাকে বারবার ছেলেদের বেডে পাঠিয়ে দেবে। তখন বলছিল শাও, এটা আমার কোনো কিছু যায় আসে না, ও আমাকে যেখানেই পাঠাক আমি চলে যাব, কিন্তু এখান থেকে আপনি শুধু আজকে বের হয়ে যাবেন না, যদি একবার বের হয়ে যান তাহলে জিন আমাকে মেরে ফেলবে, আর আমি ওর থেকে ডিভোর্সও নিতে চাই না, এত তাড়াতাড়ি ওকে আমি ডিভোর্স দিতে পারবো না, তাই আমাকে শুধু সাহায্য করুন, আপনি আজকে রাতটা এখানেই থেকে যান। তখন টিনশান বলেছিল, ঠিক আছে আমি এখানেই থেকে যাব, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি এই রুম থেকে বের হয়ে যাব। আর এখানে শাও তো আসলে টিনশানকে পরীক্ষা করতে চাচ্ছিল, এই কারণে ও টিনশানকে অফার করে যে চলো আমরা দুজনে একই বেডে ঘুমিয়ে পড়ি। আর টিনশানকে অনেক রকম কথা বলে এখানে সিডিউস করার চেষ্টা করছিল, বা টিনশান এসব কিছুতে অনেক রেগে গিয়েছিল, আর বলে তুমি যদি আর একটি কথা বলো তাহলে আমি এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যাব। আর এইটা শোনার পর তখন শাও একদম ভালোভাবে গিয়েও বেডে শুয়ে পড়েছিল। পরদিন সকালে যখন টিনশান বাইরে এসেছিল তখন জিন জিজ্ঞাসা করে যে আঙ্কেল আপনার রাতকাল কেমন ছিল, আশা করবো অনেক ভালো কেটেছে। তখন টিনশান ওকে অনেক জোরে একটি থাপড় মেরেছিল, আর এই থাপড় খাওয়ার পর এখানে জিন বলতে থাকে, মনে হয় ওই মেয়েটি আপনাকে খুশি করতে পারেনি, আমি এক্ষুনি গিয়ে ওকে শিক্ষা দিয়ে আসছি। কিন্তু টিনশান ওকে ভিতরে যেতে দেয় না, আর বলছিল যদি নেক্সট টাইম থেকে তুমি আর কখনোই ওর সাথে এরকম বাজে ব্যবহার করো আর ওকে জোর করে কারো রুমে পাঠাও তাহলে আমি তোমাকে জু ফ্যামিলি থেকে বের করে দেবো। এরপর জিনের মা এসে জিনকে বলতে থাকে, ওই অন্ধ মেয়ে লিনের মা তো তোমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়েছে, আর আজকে তোমাদের দুজনকে দেখতে আসবে, সাথে অনেক দামি দামি গিফট নিয়ে আসবে, তাই তুমি এখন কি ওর সাথে ভালো ব্যবহার করো। আর তুমি তো এটাই চেয়েছিলে যেন ওর এই ধনী ফ্যামিলি তোমাদের সম্পর্ক মেনে নেয়, তাহলে তুমি অনেক রিচ হতে পারবে। আর তখন ও তো অনেক খুশি হয়ে যায়, তাড়াতাড়ি করে এসেছিল শাওয়ের কাছে। শাওকে বলতে থাকে, তাড়াতাড়ি করে উঠে পড়ো, তোমার মা আছে আমাদের সাথে দেখা করতে, তাই আমাদেরকে নিচে যেতে হবে। শাও তো অবাক হয়ে যায় আর বলে, আমার মা এখানে আছে? তখন বলেছিল জিন, হ্যাঁ তুমি তো এটাই চাইছিলে যে তোমার মা আমাদের দুজনের সম্পর্ক মেনে নিক, তাই এখন ওই সময় হয়ে গিয়েছে। লিনের মা এখানে অনেক দামি দামি গিফটগুলো নিয়ে এসেছিল। একটু পরে জিন শাওকে নিয়ে এসেছিল, আর প্রথম দেখাতেই শাওকে দেখার
দেখার পর লিনের মা চিনতে পেরেছিল আর বুঝতে পারে যে এটা ওনার মেয়ে না, এই কারণে বলতে থাকে তুমি কে, তুমি আমার মেয়ে হতে পারো না। তখনই শাও ওনাকে হাঁক করেছিল, এরপরে কান্না করে ওনাকে বলতে থাকে যে আমি তোমার মেয়ে, আর এতদিন জো ফ্যামিলিতে থাকতে থাকতে এরকম অবস্থা হয়ে গিয়েছে, কারণ এখানে সবাই আমাকে অনেক বেশি বুলিং করে, আমাকে সময় মতন খাবার খেতে দেয় না, আর আমাকে অনেক বাজে বাজে ছেলেদের কাছে পাঠিয়ে দেয়। তখন বলতে থাকে জিন রেগে যে তুমি এসব কি বাজে কথা বলছো, এরকম কোনো কিছুই না, আর তুমি নিজেই তো আমার আঙ্কেলকে সিডিউস করার চেষ্টা করেছিলে। জিনের মাও তখন বলতে থাকে আমি তো একদমই জানতাম না তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছেলের সাথে চিট করছো, এরকম হলে কিন্তু তুমি আমার ছেলের সাথে থাকতে পারবে না। তখন অ্যাসিস্ট্যান্ট রেগে যায় আর বলে আপনাকে কতবার বলেছি যে এরকম ভাবে ম্যামের সাথে কথা বলবেন না, আর আপনি এখন হাতে যে ব্রেসলেটটি পরে আছেন ওটাও তো আপনাকে লিন ম্যামই দিয়েছে। এইসব কিছুতে উনি অনেক রেগে যায়, এখানে অ্যাসিস্ট্যান্টকে মারতে আসছিল কিন্তু এর আগে জিন ওনাকে থামিয়ে দিয়েছিল আর বলতে থাকে তুমি কি ভুলে গিয়েছো এই মেয়েটি কত বাজেভাবে মারতে পারে, আমি ওর হাতে অনেক মার খেয়েছি, তাই তুমি এখন ওর সাথে ঝামেলা করতে যেও না। কিন্তু এরপরেও তো উনি এসেছিল ঝামেলা করতে, এই কারণে অ্যাসিস্ট্যান্ট ওকে অনেক জোরে একটি থাপড় মেরেছিল। এরপরে শাও লিনের মাকে নিয়ে রুমের ভিতরে এসেছিল, আর রুমের ভিতরে আসার পর লিনের মা আবারও বলতে থাকে আমি জানি তুমি আমার মেয়ে না, এখন আমাকে এইটা বলো যে আমার মেয়ে এখন কোথায় রয়েছে। এটাও ভালো করে জানি যে আমার মেয়ে কখনো এরকমভাবে সবার সামনে কথা বলতে পারে না, ওই সবসময় ভীতু হয়ে থাকে, আর তুমি কিনা সবার সামনে এত বেশি কথা কিভাবে বলতে পারো। তাও তখন বলে আমি দেখছি আমার আন্টি ওনার মেয়েকে অনেক ভালোই চিনতে পারে, সত্যি এটাই যে আমি আপনার মেয়ে না, আর আমি এখানে লিন হওয়ার শুধুমাত্র অ্যাক্টিং করছি। তখন তো উনি অনেক চিন্তিত হয়ে পড়ে আর বলতে থাকে তাহলে আমার মেয়ে এখন কোথায় রয়েছে, আর তুমি তো শাও সবাই জানে শাও মারা গিয়েছে। তখন এখানে শাও বলছিল যে এই ফ্যামিলি আপনার মেয়েকে অনেক বেশি বুলিং করতো, একদিন তো ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমি ওর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে লিন হয়ে এসেছি। এইসব কিছু জানতে পেরে মা অনেক রেগে যায়, বলছিল আমি জু ফ্যামিলিকে কিছুতেই ছাড়বো না। তখন আবার শাও ওনাকে বাধা দিয়েছিল, বলছিল আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে এখানে আমার সাথে অ্যাক্টিং করুন, কারণ আমি এখানে প্রতিশোধই নিতে এসেছি। এরপরে উনি বাহিরে এসেছিল, জিন জিজ্ঞাসা করে একটু আগে আপনি কি বলছিলেন এই মেয়েটি আপনার মেয়ে না। তখন বলতে থাকে আসলে আমার ভুল হয়েছে, এখন আমার বয়স হয়ে গিয়েছে, এই কারণে আমি চোখে একটু কম দেখতে পারছি, আর এই হচ্ছে আমার মেয়ে। এখানে আনা সব দামি দামি গিফটগুলো নিয়ে যাচ্ছিল। জিন জিজ্ঞাসা করে যে কেন নিয়ে যাচ্ছেন, বলেছিল আমার মেয়ে বলেছে তার এগুলোর প্রয়োজন নেই, তাই আমি নিয়ে যাচ্ছি। এরপরে জিন আর রো তারা দুজনে এসেছিল এখানে লিনের বাবার সাথে দেখা করতে। রো কান্না করে লিনের বাবাকে গিয়ে বলতে থাকে এতদিন তো লিন আমাকে অনেক বেশি বুলিং করেছে, আর আপনি তো আগে সবসময় কোনো কিছু বলতে ভয় পেতেন জি ফ্যামিলি শাওয়ের কারণে, কিন্তু এখন তো শাও আর বেঁচে নেই, ও মারা গিয়েছে, তাহলে আপনি এখন আর জি ফ্যামিলিতে থেকে কি করবেন, এর থেকে ভালো আমাদেরকে সাহায্য করুন, আর আপনি লিনকে শিক্ষা দিন যাতে করে ও আর আমাকে এত বেশি বুলিং করতে না পারে। লিনের বাবা তখন গার্ডদেরকে বলে যে ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো, আর এখানে জিন বলতে থাকে এখন আমি দেখেছি লিনের সাথে সবসময় এখন একটি মেয়ে থাকে, আর যার হাতের মারগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, আমাকে অনেক বেশি মারধর করেছে, ওর কাছে তো কোনো সাধারণ মানুষই যেতে পারবে না, ও সবাইকে মেরে শেষ করবে। তখন লিনের বাবা বলছিল ওই মেয়েটিকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব থেকে বেশি পাওয়ারফুল টিমকে হায়ার করব। এরপর রাতে কিছু বডিগার্ডরা চলে এসেছিল, আর এখানে তখন শাওয়ের গাড়ি অ্যাটাক করেছিল। শাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে ওদেরকে মারধর করতে শুরু করে। তখন ওদের লিডার বলছিল তোমরা দাঁড়িয়ে থেকে কি দেখছো, এক্ষুনি গিয়ে ওদেরকে মারতে শুরু করো। কিন্তু এখানে এরপরে যখন সব বডিগার্ডরা দেখতে পেয়েছিল শাওকে, তখন সবাই থেমে গিয়েছিল, আর এখানে ওদের লিডার বলতে থাকে বস আপনি এখানে, আর আপনাকে মারার জন্য আমাদেরকে হায়ার করা হয়েছে। এরপরে শাও ওদের সাথে প্ল্যান করেছিল, আর ওদেরকে বলেছিল আমাকে ধরে ওই জায়গায় নিয়ে যাও। এখানে সবাই তখন শাওকে ধরে নিয়ে এসেছিল। শাও অ্যাক্টিং করে বলতে থাকে এখানে কে কে রয়েছে আর আমাকে কেন নিয়ে এসেছো। লিনের বাবা বলছিল তুমি তাহলে এখন তোমার বাবাকেই চিনতে পারছো না, আর শাওকে মারতে নিচ্ছিল, কিন্তু শাও তো ওনার হাত ধরে নিয়েছিল আর ওনাকে শিক্ষা দিতে নিচ্ছিল। তখন রো আবার ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল। তখন শাও বলতে থাকে তাহলে তুমিও এখানেই আসো, আর এখন দেখছি একজন মেয়েদের মেয়ে সাহস কিভাবে হয় যে আমাকে এরকম ভাবে ধাক্কা দিতে পারে। এখানে রো বলছিল আমি কোনো মেয়েদের মেয়ে না, বরং আমি শ্যান ফ্যামিলির বড় মেয়ে। তখন বলতে থাকে শাও আচ্ছা এখন আমি আসলটা বুঝতে পেরেছি, রো আসলে আপনার বড় মেয়ে ছিল, তাহলে তো আপনি আমার সাথে আর আমার মায়ের সাথে চিট করেছেন। এখানে এইসব শোনার পর ওর বাবা বলতে থাকে তোমাকে অনেকদিন ধরে আমি শিক্ষা দিইনি, দাঁড়াও এখন আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। আর শাও তখন ও নিজের সামনে রোকে টেনে নিয়েছিল, যার কারণে এখানে ভুল করে রোর বাবা রোকে অনেক মারধর করেছিল। তখন জিন বলতে থাকে গার্ডদেরকে যে তোমার দাঁড়িয়ে থেকে কি করছো, এক্ষুনি এই মেয়েটিকে ধরো। আর জিনের কথা শোনার
শোনার পর শাও বলতে থাকে, এর মানে তুমিও এদের সাথেই রয়েছো, আমাকে এখন দেখে সবাইকে শিক্ষা দিতে হবে। জিন তখন রেগে বলছিল, তুমি এত বড় বড় কথা কিভাবে বলতে পারো, অনেকদিন হয়ে গিয়েছে তোমাকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। কিন্তু এখানে তখন শাও নিজেই জিনকে অনেক ভালোভাবে শিক্ষা দিয়ে দিয়েছিল আর বলতে থাকে, আমাকে এখন একদমই আগের শাও মনে করো না, এখন আমি সব করতে পারি। এরপরে জিন গার্ডদেরকে আবার বলছিল যে তোমরা এই মেয়েটিকে ধরছো না কেন, তাড়াতাড়ি এর হাত পা বেঁধে ফেলো। কিন্তু এখানে উল্টো গার্ডরা তখন জিনকেই ধরে নিয়েছিল। আর এই কারণে আবার এখানে লিনের বাবা রেগে গার্ডদেরকে বলে, আমি তোমাদেরকে হায়ার করেছি, তাহলে ওই মেয়েটির কথা কেন শুনছো। গার্ডটি তখন ওকে অনেক জোরে একটি পাঞ্চ মেরেছিল। এরপরে বলতে থাকে শাওকে যে বস, এখন আমরা এদের সাথে কি করব। শাও বলছিল, আমি এদের কথাগুলোতে অনেক হার্ড হয়েছি, তাই তোমরা এখন এদেরকে অনেক ভালোভাবে শিক্ষা দাও। একটু পরেই ওখানে এসেছিল টিনশান। টিনশান এখানে আসার পর বলতে থাকে লিনকে যে তুমি তো লিন, তাহলে এখানে শাওয়ের পুরো বডিগার্ড তোমার কথা কেন শুনছে, নাকি এখানে তুমি অন্য কিছু করার প্ল্যান করছো। আর এইসব বলে ও লিনকে একটু ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শাও তো অনেক চালাক ছিল। ও তখন এখানে বলতে থাকে যে এরা আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে আমাকে মেরে ফেলার জন্য। তখন লিনের বাবাকে অনেক জোরে একটি কিক মেরেছিল এখানে টিনশান। বলছিল, আপনি কিভাবে নিজের মেয়ের সাথে এরকমটি করতে পারেন। এরপরে শাও এখানে লিনের বাবা সব খারাপ কাজের কথাগুলো বলেছিল যে এতদিন তো উনি আমাকে আর আমার মাকে ধোকা দিয়েছে, ওনার আরো একটি মেয়ে রয়েছে যেটা আমাদেরকে বলেনি। এইসব কিছু জানার পর এখানে বলছিল টিনশান, তাহলে আমি তো এখন তোমাকে সাহায্য করতেই পারি, কারণ তুমি তো শাওয়ের কাজিন ছিলে, এখন বলো তুমি এদের সাথে কি করতে চাও। তখন বলছিল শাও, এরা আমার সাথে অনেক খারাপ করেছে আর এই কারণে এদেরকে এখন 100 মিলিয়ন দিতে হবে। রো বলতে থাকে, আমাদের কাছে এত টাকা নেই, আমি তোমাকে কিভাবে দেব। শাও বলছিল, যদি টাকা দিতে না পারো তাহলে তোমরা দুজনেই এখানে হাঁটুকেনে বসে একে অপরকে থাপ্পড় মারবে, আর যতক্ষণ পর্যন্ত আমার মন ভরে না যাচ্ছে ততক্ষণ তোমরা এরকম করবে। তখন এখানে রো আর রোর বাবা তারা দুজনেই বসে পড়েছিল আর একে অপরকে থাপ্পড় দিতে শুরু করে। টিনশান তখন এখান থেকে চলে যেতে নিচ্ছিল। রো বলতে থাকে, আমাকেও সাথে করে নিয়ে চলো, আমার মাথায় অনেক ব্যথা লেগেছে, তাই আমি একা যেতে পারবো না। এই কারণে তখন টিনশান ওকে সাহায্য করেছিল। পরের সিনে আমরা শাওকে অ্যাসিস্ট্যান্টের সাথে দেখতে পাই। তখনই একজন গুন্ডা অ্যাসিস্ট্যান্টের ফোনটি চুরি করেছিল, তাই অ্যাসিস্ট্যান্ট ওকে ধরতে চলে গিয়েছিল। এইদিকে তখন শাওকে অন্য একটি গুন্ডা কিডন্যাপ করে নিয়েছিল। এরপরে শাওকে জিনের ফ্রেন্ডের কাছে নিয়ে এসেছিল। তারা এখানে শাওয়ের সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে। শাও তাদেরকে এরকমটি করতে মানা করছিল, তাই ওরা বলতে থাকে শাওকে, এরকম ব্যবহার কেন করছো, এর আগেও তো আমরা তোমার সাথে এরকম কত বাজে ব্যবহার করেছি, তখন তুমি কিছুই করতে পারোনি। এখানে শাও ওদের উপরে অনেক রেগে গিয়েছিল। এই কারণে ওদের সবাইকে মারধর করতে শুরু করে। আর একটু পরে এখানে টিনশান এসেছিল। আর এই ভিতরে আসার পর দেখতে পাই শাও এখানে অনেক ভয় পেয়েছে। শাও এখানে এরকম ভয় পাওয়ার অ্যাক্টিং করছিল আর ও টিনশানকে দেখেও ভয় পাচ্ছিল। টিনশান বলেছিল, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমি তোমার আঙ্কেল হই, তোমাকে সাহায্য করব। আর এরপর টিনশান ওকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিল। এরপর টিনশান বলছিল শাওকে লিন ভেবে যে তুমি তো শাওয়ের কাজিন, এই কারণে তোমাকে আমি সাহায্য করেছি, কারণ আমি শাওকে সাহায্য করতে পারিনি। এরপর এখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে শাও আবার ওকে হাক করেছিল। এরপরে শাও ওকে বলতে থাকে, তুমি এখনো কেন ওই মৃত মেয়েটিকে এত বেশি ভালোবাসো, আর আমি তো দেখতে পুরো ওর মতনই, তাই তুমি যা চাও আমি তোমার সাথে তাই করতে পারবো। এই সব কিছুতে অনেক রেগে গিয়েছিল টিনশান। ও বলতে থাকে, তুমি তোমার লিমিটের মধ্যেই থাকো, এর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করো না, আমি শুধুমাত্র শাওকেই ভালোবেসেছি আর ওকেই ভালোবেসে যাব। আর এরপরে শাও ওকে রেগে বলতে থাকে, তুমি যেহেতু আমার কাজিন সিস্টারকে এতই ভালোবাসতে, তাহলে কেন ওকে ওই দিন রাতে ড্রাগস দিয়েছিলে, আর তুমি চাচ্ছিলে যে ওর কাছ থেকে সবকিছু জানতে জো ফ্যামিলিতে কি কি রয়েছে। এরপরে তুমি ওই সব কিছু জো ফ্যামিলিকে বলে দিতে চাচ্ছিলে। শ্যান্টিন বলে, তোমার হয়তো বা কোথাও জানতে ভুল হয়েছে, ওই দিন আমি ওকে ড্রাগস দিইনি, বরং অন্যকে ওকে ড্রাগস দিয়েছিল আর আমি ওকে সাহায্য করতে গিয়েছিলাম। এইসব কিছু জানতে পেরে তো শাও অনেক খুশি হয়ে যায় আর ও খুশি হয়ে টিনশানকে কিস করেছিল। টিনশান আবার ওকে দূরে সরিয়ে দেয় আর বলে, এসব কি করছো। তখন শাওয়ের অ্যাসিস্ট্যান্ট শাওকে ফোন করে বলেছিল, কোম্পানিতে কাল আপনার সৎ ভাই তো সবাইকে বলতে চাচ্ছে যে উনি এখন কোম্পানির প্রেসিডেন্ট, আর আপনি কিনা এটাই চাইতেন। এইটা জানার পর এখানে বলেছিল শাও টিনশানকে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। পরদিন আমরা কোম্পানি
কোম্পানিতে দেখতে পাই শাওয়ের সৎ ভাইকে, যার নাম ছিল শ্যান। আর শ্যান এখানে সবাইকে বলছিল আমার বোন সবসময় চাইতো যে ও আমাকে এই কোম্পানির প্রেসিডেন্ট বানাবে, কিন্তু এখন তো ও হঠাৎ করেই মারা গিয়েছে আর আমাদের কোম্পানির প্রেসিডেন্টও নেই। এই কারণে এখন আমাকে এই কোম্পানির দেখাশোনা করতে হবে। তখন অন্য আরেকজন দাঁড়িয়ে বলতে থাকে, তাহলে কি আমরা এটা ঘোষণা করে দেবো আজ থেকে এই কোম্পানির প্রেসিডেন্ট শ্যান হতে চলেছে? কিন্তু তখনই ভিতরে চলে এসেছিল শাও, আর ও বলেছে কে বলেছে এমনটি হবে, আমি কখনো এরকম করে কিছু চাইতামই না। আর এখানে সবাই তখন বলতে থাকে শাও তো মারা গিয়েছে, তাহলে তুমি ওর কাজিন সিস্টার এখানে কেন এসেছো? শাও বলে আমি অনেকদিন হয়ে গিয়েছে তোমাদের কাছ থেকে দূরে রয়েছি, যার কারণে দেখছি তোমরা আমাকেই ভুলে গিয়েছো। আর অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যে এদের সবাইকে আমার ফ্যামিলির রুলসগুলো আবার শিখিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট তখন গিয়ে সবাইকে মারধর করতে শুরু করে। শ্যান এইসব কিছু দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর এরপরে শাওকে বলতে থাকে তুমি যদি সত্যি শাও হয়ে থাকো তাহলে এখানে একটি লকার রয়েছে যেটার পাসওয়ার্ড শুধুমাত্র শাও জানে, তুমি ওইটা খুলে দাও। এখানে শাও বলছিল আচ্ছা আমি যদি ওটা খুলতে পারি এখানে তাহলে তুমি আর এই লোকটি তোমাদের দুজনের সব শেয়ারগুলো আমার নামে করে দেবে। এইতে ওরা দুজনেই রাজি হয়েছিল। এরপরে শাও তো একবারই ওই লকারটি খুলে দিয়েছিল, যেটা দেখার পর সবাই অবাক হয়ে যায়। আর এখানে শ্যান বলতে থাকে তুমি তো চোখে দেখতে পারো না, তাহলে এটা কিভাবে খুললে? শাও বলে আমি কি একবারও বলেছি যে আমি চোখে দেখতে পারি না? এরপরে ওই লোকটিকে বলেছিল আমি ভাবতেও পারিনি যে আপনি শ্যানের সাথে মিলে আমাকে ধোকা দেবেন। আর এরপরে এখানে গার্ডদেরকে বলেছিল এই দুজনকে যেন এখান থেকে বের করে দেয়, ওর কোম্পানিতে এরকম লোকদেরকে ও একদমই রাখতে চায় না। পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে এরা দুজনে একে অপরকে কিস করছিল। এরপরে শাও বলতে থাকে টিনশানকে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? কারণ আমি দেখেছি এই কয়েক বছর তুমি আমার অনেক সাহায্য করেছো। এদিকে রো এসে জিনকে বলেছিল শাও বেঁচে রয়েছে, আর জিন এটা জানতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছিল। রোকে বলে তুমি এত খুশি কেন হচ্ছে? তুমি ভুলে গিয়েছো এতদিন তুমি ওর সাথে কতটা বাজে ব্যবহার করেছো? জিন বলে তোমাকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না, আমি ওকে গিয়ে সবকিছু বুঝিয়ে বলবো, আর ওকে আমি বোঝাবো যে আমি ওকে কতটা ভালোবাসি। আর এখানে তখন রো ওর উপরে রেগে যাচ্ছিল, বলতে থাকে ওই শাওয়ের জন্য তুমি আমার সাথে চিট করবে? আমি তোমাকে ভালোবাসি এটা তুমি জানো। বলে আমি তোমাকে একবারও বলেছি যে আমাকে সাহায্য করো, আর আমি তোমাকে কখনো এটাও বলিনি আমি তোমাকে ভালোবাসি। রাতে চলে এসেছিল শাওয়ের সাথে দেখা করতে, ও শাওকে দরজা খুলতে বলছিল আর বলে আমি জানি তুমি ভিতরে রয়েছো। দরজা খুলেছিল, ও শাওয়ের কাছে যেতে নিচ্ছিল, তখন টিনশান ওকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলেছিল যে শাওয়ের কাছে দূরে থাকতে, যে তুমি কি আমাকে শাওয়ের কাছ থেকে দূরে থাকতে বলার? তখন শাও ওকে বলেছিল কারণ এ আমার বয়ফ্রেন্ড আর আমরা দুজনে এখন থেকে একসাথেই রয়েছি। মানে জিন বলতে থাকে বিশ্বাস করো আমি তোমাকে কত ভালোবাসি, আমি লিনের সাথে এরকম ব্যবহার করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখানে বলে আমি তোমাকে অনেক ভালো করে চিনি আর তুমি কতটা বাজে একটি লোক এটাও জানি, আমি পারলে তোমাকে মেরে ফেলতাম। একটি ব্ল্যাক মার্কেটে গিয়েছিল আর ওখান থেকে একটি মেডিসিন কিনছিল। এই লোকটি বলতে থাকে এই মেডিসিন যদি একবার কাউকে দেওয়া হয় তাহলে ও 2 দিনের জন্য সব কিছু ভুলে যাবে। সাথে ওই মেডিসিন কিনেছিল আর এরপরে ও শাওকে কিডন্যাপ করেছিল। পরে আমরা শাওকে দেখতে পাই ও শাওকে ওই মেডিসিনটি দিয়ে দিয়েছিল। তখনই ওখানে রো আসে, তুমি এখন এইসব কিছু করতে শুরু করেছো? জিন বলে তুমি এখান থেকে চলে যাও, শাও যখন উঠতে পারবে ও কাউকে চিনতে পারবে না, তো আমাকেই চিনবে, তাই কোনো ঝামেলা করো না, এখান থেকে চলে যাও। রো তো রেগে বলতে থাকে আমিও তোমাকে দেখে নেব, এই শাওয়ের জন্য তুমি আমাকে মারধর করছো। একটু পরে শাও উঠে পড়েছিল, ওর কোনো কিছু মনে ছিল না। জিন তখন ওকে বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব সব কিছু মনে করিয়ে দিতে। জিন বলছিল তোমার নাম শাও আর তুমি জো কোম্পানির প্রেসিডেন্ট আর আমি হচ্ছে তোমার ফিয়ন্সি, আর কালকেই আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। শাও বলে কিন্তু আমি সবকিছু ভুলে কেন গিয়েছি, আমার কি হয়েছে? জিন বলেছিল তোমার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে তোমার মেমোরি লস হয়েছে, আর কোনো চিন্তা করো না সবকিছু মনে পড়ে যাবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট টিনশানকে এসে বলতে থাকে এখন তো ম্যাম দেখছি জিনের সাথে থাকতে শুরু করেছে আর কালকে তারা দুজনে বিয়ে করবে। অন্যদিকে এরা যখন ওয়েডিং ডেজ ট্রায়াল দিতে এসেছিল তখনই ওখানে টিনশান এসেছিল আর নিজের সাথে করে শাওকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু জিন ওকে যেতে দিচ্ছিল না। এই কারণে শাওকে জিজ্ঞাসা করে তুমি কি যেতে চাও না? শাও বলে তুমি কে, আমি তোমাকে চিনতে পারছি না। জিন বলে সত্যি তুমি আমাকে চিনতে পারছো না, তোমার কি হয়েছে? আর এখানে বলতে থাকে শাও আমাকে বলেছে যে আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে আমার মেমোরি লস হয়ে গিয়েছে আর এই ছেলেটি আমার ফিয়ন্সি। জিন বলে তুমি এই ছেলেটির কোনো কথাই শোনো না, এই ছেলেটি আমাদের দুজনকে আলাদা করতে চায়। তখন শাও বলেছিল টিনশানকে আমি তোমার সাথে আলাদা কিছু কথা বলতে চাই। দুজনে বাইরে এসেছিল। শাও জিজ্ঞাসা করে আমার সত্যি কোনো কিছু মনে নেই, তাই তুমি আমাকে বলো আমার নাম কি, আমার আসল পরিচয় কি? টিনশান বলে তোমার নাম শাও আর তুমি জো কোম্পানির প্রেসিডেন্ট, তুমি তো জিনদের ফ্যামিলিতে গিয়েছিলে তোমার সিস্টার লিনের প্রতিশোধ নেওয়ার জন্য, আর তুমি তো আমাকে বলেছিলে
তোমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য। এখানে তখন শাও বলতে থাকে এখন আমার কোনো কিছু মনে নেই, তাই আমি সবকিছু মনে না করা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করব না। তখন একটি কার এদিকেই আসতে নিচ্ছিল, এই কারণে টিনশান শাওকে ধাক্কা দিয়েছিল আর শাও নিচে পড়ে যাওয়ায় ওর মাথায় আঘাত পেয়েছিল। ওর সবকিছু মনে পড়ে গিয়েছিল। একটু পরে টিনশান ওকে জিজ্ঞাসা করতে থাকে তুমি ঠিক আছো তো? তখন শাও বলছিল আমার সবকিছু মনে পড়ে গিয়েছে আর আমি এটাও বুঝতে পেরেছিলাম জিন আমার সাথে এরকম কিছু করেছে, কিন্তু এখন আমি ওর উপর থেকে আবারও প্রতিশোধ নিতে চাই। এরপরে জিনের সাথে আবারও অ্যাক্টিং করতে শুরু করে। এখানে জিন তখন দেখাচ্ছিল শাওকে ওর সব প্রপার্টি আর সব টাকা পয়সা। এখানে বলছিল আমি এইসব কিছু তোমাকে দিতে চাই, এইখানে আমার সারা জীবনে সব ইনকাম রয়েছে। শাও বলে তুমি সত্যি আমাকে এইসব কিছু দিতে চাচ্ছ? জিন মনে মনে ভাবে এমনিতেও তোমাকে বিয়ে করার পর তোমার পুরো কোম্পানি আমার হয়ে যাবে, সেখানে তো এই কিছু টাকা আমার জন্য কিছুই না। আর তখনই ওখানে রো এসেছিল। রো চিৎকার করে বলতে থাকে তুমি ওকে কেন টাকা দিচ্ছ? জিন বলেছিল শাওকে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি একে শিক্ষা দিব। রোকে তখন একটি থাপ্পড় মেরেছিল। রো বলতে থাকে এখানে তোমার পুরো টাকা নেই, এখানে আমার টাকাও রয়েছে যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। জিন বলে তাতে কি হয়েছে, তুমি ওইসব টাকাগুলো তোমার নিজের ইচ্ছাতে আমাকে দিয়েছিলে। রো বলে আমি তোমাকে এটা ভেবেই টাকা দিয়েছিলাম যে তুমি সারা জীবন আমার সাথে থাকবে, কিন্তু শাওয়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। জিন বলে তুমি প্রথম থেকেই জানতে আমি শাওকে ভালোবাসি, তাহলে তুমি কেন আমাকে টাকা দিয়েছিলে? আমি তোমাকে কখনোই বলিনি আমি তোমাকে ভালোবাসি। রো তখন রেগে গিয়ে এখানে একটি ছুরি দিয়ে ও জিনকে আঘাত করে জিনকে মেরে ফেলেছিল। আর যখন এখানে জিনের মা এসেছিল ও তখন জিনের মাকেও মেরে ফেলেছিল। এরপর একটি ছবি পাঠিয়েছিল শাওয়ের কাছে, যেখানে শাও দেখতে পায় যে লিনের মাকে কেউ একজন কিডন্যাপ করেছে। পরে তাড়াতাড়ি করে শাও ওখানে চলে এসেছিল ওর আন্টিকে বাঁচানোর জন্য। লিনের মা বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও, ওই পাগল মেয়েটি এখানে আগুন লাগানোর পরিকল্পনা করেছে। শাও বলছিল আমি একা এখান থেকে কিছুতেই যাব না, আপনাকেও সাথে করে নিয়ে যাব। তখনই ভেতরে এসেছিল রো। তো বলতে থাকে এখন এখানে তোমরা সবাই মারা যাবে আর আমি বুঝতে পারি না কেন সবাই শুধু তোমাকেই লাইক করে। শাও বলে যদি তুমি এর কারণ জানতে চাও তাহলে আমার কাছে আসো। আর রো যখন ওর কাছে গিয়েছিল তখন ও রোর হাত থেকে ওই লাইটারটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ওটা নিচে পড়ে যাওয়ায় ওখানে আগুন লেগে গিয়েছিল। রো বলে এখন তোমরা দুজনে আমার সাথে এখানেই পুড়ে মারা যাবে। বাইরে আমরা টিনশানকে দেখতে পাই, এখানে এসেছিল শাওকে বাঁচানোর জন্য, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে আগুনের ভিতরে যেতে দিচ্ছিল না। আর ভিতরে তখন শাও রোকে একটি ধাক্কা দিয়ে আন্টিকে নিয়ে বাইরে চলে এসেছিল। আর এরপরে যখন ওইখানে টিনশানকে দেখতে পেয়েছিল তারা দুজনেই তখন একে অপরকে হাক করেছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। আর এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদটা অনেক অনেক বেশি ভালো কাটুক। বাই বাই।